সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবনে। আমার ভুবন এই আয়োজনটির মধ্য দিয়ে আমরা মূলত চেষ্টা করি একজন সফল মানুষের জীবনের গল্প জানতে, তার সফলতার গল্প জানতে, তার স্বপ্ন পূরণের গল্প জানতে। তারই ক্রমধারায় আজ জীবনের গল্প বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ধ্রুপদ সঙ্গীত শিল্পী ও শিক্ষক নিলয় আহসান। নিলয় আহসান, আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আপনাকেও আমার শুভেচ্ছা। আমি ভালো আছি। আর সকলকে আমার সালাম, আদাব, নমস্কার। আচ্ছা, আমরা আজকে আপনার সাথে গানে গল্পে আপনার জীবনের গল্পটা জানতে চাইবো। অবশ্যই সঙ্গীত জীবনে কেমন আছেন, আগামী পরিকল্পনা কি? সবার আগে জানতে চাইবো সঙ্গীতের উপরে এই আগ্রহটা কেন এবং কবে থেকে আপনি সঙ্গীত চর্চা শুরু করেছেন? আচ্ছা, সঙ্গীত আসলে আমার পরিবারেই আছে। আমার বাবা আশরাফ উদ্দিন আহমেদ। জি। উনি কর্মরত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ছাত্র শিক্ষক কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার হিসাবে উনি রিটায়ার করেছেন। তো আমার বাবা গান করেন এবং বাবার বাবার দিকের আমার পরিবারের লোক, এরা সবাই হলেন গৌরীপুর ময়মনসিংহের লোক আচ্ছা। আর কি। তো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে, ইতিহাস সম্পর্কে যারা একটু অবহিত ভালো রকম, তারা হয়তো জানবেন যে সেই সময়ে প্রি পার্টিশন সময় 47-এর পূর্বে ময়মনসিংহ বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার অন্যতম একটা প্রধান কেন্দ্র ছিল। বিশেষত গৌরীপুরের জমিদার বাড়ি শাস্ত্রীয় সঙ্গীত চর্চায়, পৃষ্ঠপোষকতায় যথেষ্ট অগ্রগামী ছিল। জমিদারদের মধ্যে বীরেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন, যিনি অত্যন্ত বড় উচ্চমার্গীয় ধ্রুপদিয়া এবং ভারতবর্ষের অনেক বড় বড় পণ্ডিত ওস্তাদ যারা ওনার সান্নিধ্য পেয়েছেন, ওনার কাছ থেকে তালিম পেয়েছেন, তার মধ্যে আছেন সিতার মায়েস্ট্রো পণ্ডিত নিখিল ব্যানার্জি এবং আরও অনেকে আছেন। বীরেন্দ্র কিশোর রায় চৌধুরীর নিজের ছেলে বিমলাকান্ত রায় চৌধুরী, উনিও পরবর্তীতে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ রচনা করেন, এ ডিকশনারি অফ হিন্দুস্তানি মিউজিক, যেটা এখনো মানে ওয়ান অফ দ্য মোস্ট অথরিটেটিভ বুকস হিসাবে মানা হয় এখনো ভারতে। এবং রাম গোপালপুরের জমিদার যিনি ছিলেন, তিনি যথেষ্ট পৃষ্ঠপোষকতা করেছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের। এবং সেই সময়ে আগ্রা থেকে, দিল্লি থেকে, গোয়ালিয়র থেকে, সবখান থেকেই বড় বড় ওস্তাদ পণ্ডিতরা আসতেন গৌরীপুর জমিদার বাড়িতে। ওস্তাদ ইনায়েত খাঁ সাহেব সিতারিয়া, মানে বিশ্বনন্দিত সিতারিয়া ওস্তাদ বিলায়েত খাঁ সাহেবের বাবা, তো উনিও জমিদার বাড়িতে এক সময় কোর্ট মিউজিশিয়ান হিসাবে নিযুক্ত ছিলেন। ওস্তাদ বিলায়েত খাঁ সাহেবের জন্ম গৌরীপুরে। তো এত কিছু আমি বললাম কারণ হলো মানে ওই একটি সাংস্কৃতিক আবহ এবং শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য, এই ধারায়, এই ভাবধারাটির সঙ্গে পরিচিত ছিল গৌরীপুর অত্যন্ত গভীরভাবে। তো সেই লিনিয়েজ থেকেই আমার বাবা কিংবা আমার কাকা, আমার পিসি, এরা যারা সাংস্কৃতিক চর্চায় নিজেদের নিয়োজিত করেছেন, ওনাদের অনুপ্রেরণা কিন্তু এসছে ওখান থেকেই, ওই লিনিয়েজটা থেকেই। আমার বাবার গুরু যিনি ছিলেন পণ্ডিত মাধবচন্দ্র সরকার, উনি ওই বীরেন্দ্র কিশোর রায় চৌধুরী ঘরানারই লোক, সেনিয়া ঘরানা বলা হতো তখন। বীরেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন বাবা আলাউদ্দিন খাঁ সাহেব, যিনি সেনিয়া মাইহার ঘরানায় পরবর্তীতে একটি বিপ্লব নিয়ে আসেন পুরো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে। তো তার গুরু ভাই অর্থাৎ হলো ওস্তাদ ওয়াজির খাঁ সাহেব, সেনিয়া রামপুর ঘরানার অত্যন্ত বড় বিনকার, ওনার গুরু ভাই, এবং ওনাদের সঙ্গে ওনার ওঠা বসা ছিল আর কি। তোমার বাবার কিছুদিন তালিম হয়েছে ওনার কাছে, পরবর্তীতে 1971-এ অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে উনি মারা যান। তো সেই থেকেই আমার বাবা গান বাজনা নিয়েই অনেকটা পথ চলেছেন। পরবর্তীতে উনি প্রফেশনালি নেননি গান বাজনাটাকে, এখানে পেশায় নিয়োজিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আমার জন্মের পরের থেকেই উনি চেষ্টা করেছেন কি করে
এই শাস্ত্রীয় সঙ্গীতের ধারায় ক্লাসিক্যাল ধাঁচে গানগুলো যাতে আমি শুনি সেইটাই আমাকে শেখানোর চেষ্টা করেছেন। বাংলাদেশেই আমার প্রথম তালিম শুরু। প্রথমে তো আমি সবই গাইতাম, রবীন্দ্র, নজরুল, এইগুলো। তারপরে খেয়াল শেখা শুরু করি। এরপরে যবে মানে পরিণত বয়স বলা যায়, যখন থেকে একটু জীবনের প্রতি একটা স্বতন্ত্র দৃষ্টিপাত যেটাকে বলা হয়, যে মানুষ নিজের চোখে পৃথিবীটাকে দেখা কিংবা আত্ম শক্তিতে পৃথিবীকে এটার স্বাদ নেওয়া, জীবনের অর্থ কি, জীবন সম্পর্কে কি আউটলুক। তো এই বয়সটা যবে এলো অ্যাডোলেসেন্সের পরে, তো তখন আমি ধ্রুপদ শোনা শুরু করলাম প্রথমত। এর আগে তো দেখুন, যেমন ইউটিউবের আগে খুব মুশকিল ছিল রেকর্ডগুলো পাওয়া। আমার মনে আছে এখন শাহবাগে ওই আজিজ মার্কেটের পাশে ওখানে বেশ কিছু মিউজিকের দোকানে যেতে হতো আমাদের ঘুরে ঘুরে সিডি সংগ্রহ করা। তারও আগে ছিল ক্যাসেট। তো ধ্রুপদের তেমন ম্যাটেরিয়াল আসতো না খুব একটা, কারণ খুব একটা প্রচলিত ছিল না এবং খুব একটা মানে জনপ্রিয় ছিল না আর কি। তো ইউটিউব আসার পরপরই আমি বলবো আমি প্রথম ধ্রুপদ শোনা শুরু করলাম। এর আগে অবশ্য আমার খেয়ালে যথেষ্ট সময় আমি ব্যয় করি, খেয়াল চর্চা, ইভেন পারফরমেন্সও করেছি, দেশে বিদেশেও করেছি একটা দুটো। তো ধ্রুপদ শোনা যাবে শুরু করলাম ডাগর সাহেব, সিনিয়র ডাগর ব্রাদার্স, জুনিয়র ডাগর ব্রাদার্স, তারপরে আমার গুরুজি পণ্ডিত রামাকান্ত উমাকান্ত গুন্দেচা ব্রাদার্স, ওস্তাদ ওয়াসিফউদ্দিন ডাগর সাহেব, সিয়ারাম তিওয়ারিজি দরভাঙ্গা ঘরানার। তো এনাদের সবার গান শোনার পরে একটা অনুভব এলো, একটা রিয়েলাইজেশন এলো যে এই জিনিসটি অত্যন্ত ভারী এবং গম্ভীর একটি জিনিস, যেটা আমাদের পুরো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা গ্রামার বলা চলে। মানে শাস্ত্রীয় সঙ্গীত নামটা যেটা এসছে শাস্ত্র থেকে, সেই শাস্ত্রের সঙ্গে কি কি সম্পর্ক রয়েছে আমাদের এখনকার গান বাজনার, কিংবা কোন গান বাজনাটা শাস্ত্রকে সঙ্গে করে চলছে, কিংবা কোন গান বাজনাটা শাস্ত্রকে সঙ্গে করে চলছে না। তো এই বেশ কিছু প্রশ্নে আমি যখন নিজেকে করতাম এই প্রশ্নগুলো, তখন আমার মনে হলো যে না, ধ্রুপদটা শিখতে যাওয়া যায়, এটা একটা শিখবার বিষয়। আচ্ছা, সেক্ষেত্রে একটু যুক্ত করি আপনার সাথেই আহসান, যে আপনি প্রথমে বললেন যে পারিবারিক আবহে আপনি সঙ্গীত চর্চার প্রতি আগ্রহ হয়েছেন এবং ধ্রুপদ সেটা শিখেছেন আপনি মূলত ইউটিউব থেকে যখন শুনতেন তখন আপনার এটার প্রতি আগ্রহ জন্মেছে। তো যদি বলি যে প্রশিক্ষক হিসাবে প্রথম হাতেখড়ি কার হাত ধরে আপনি প্রথম শিখলেন, কার নামটা বলবেন? দেখুন, প্রথম আমার গুরু তো আমার বাবা। আমাকে প্রথম সারেগামা পাধানিসা শেখানো, দম সাধনা শেখানো, কি করে গান গাইবার সময় বসতে হয়, কি করে শ্বাস নিতে হয়, লম্বা লম্বা স্বরগুলো কি করে গাইতে হয়, অনেকক্ষণ স্বর ধরে রাখা, সেগুলো সব আমার বাবা আমাকে দেখিয়েছেন। বড় বড় শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়েছেন, মেহেদি হাসান, গোলাম আলী খাঁ সাহেব, বড়ে গোলাম আলী খাঁ সাহেব, তারপরে বাংলার মান্না দে, বাংলাদেশের বড় বড় শিল্পী যারা আছেন, রুনা লায়লাজি, সাবিনা ইয়াসমিন, এদের সকলের সম্পর্কে একটা ওভারঅল আউটলুক সেটা আমার বাবাই আমাকে দিয়েছেন এবং অনেকটা সময় বাবার কাছে আমি শিখেছি। এরপরে আমার সঙ্গীত শিক্ষা হয়েছে উস্তাদ মুস্তাকুর রহমান, আমাদের এখানকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রথিতযশা এবং বিখ্যাত একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। প্রধানত উনি একজন গবেষক ছিলেন, নজরুল গবেষক, এবং শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে বিপুল জ্ঞানের অধিকারী ছিলেন উনি, উস্তাদ মুস্তাকুর রহমান। আগ্রা ঘরানায় উনি গান শিখেছেন বড়দাতে মহারাজা সাইয়াজিরাও বিশ্ববিদ্যালয়। তো ওনার কাছে আমার বেশ কিছুদিন তালিম হয়েছে আগ্রা ঘরানায়। এরপরে আমাদের এখানে রাগিনী সঙ্গীত বিদ্যালয় বলে একটি স্কুল ছিল, তো ওখানে আসতেন ঢাকা থেকে মামুন আবদুল্লাহ, আমার রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক, প্রথম শিক্ষক। তো মামুন আবদুল্লাহ ভাইয়ার কাছ থেকে আমি সুর জ্ঞান, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ধ্রুপদের কি সম্পর্ক, সুর তানপুরায় সুর লাগানো সেটা কিরকম, মানে সেটা স্বর লাগানো, এটার অর্থটা কি, কাকে বলে, তো এই সমস্ত বেসিক কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মামুন আবদুল্লাহ ভাই, যিনি অনেক বড় বড় লোকের
সান্নিধ্য লাভ করেছিলেন উস্তাদ রবিউল হোসেনের কাছে। উনি শিখেছেন ওয়াহিদুল হক সাহেব, আমাদের এখানকার অত্যন্ত একজন সংস্কৃতি বিপ্লবী বলা চলে ওনাকে। সঞ্জিদা খাতুনজি, ওয়াহিদুল হক সাহেব এদের সঙ্গ করেছেন উনি। তো এর পরবর্তীতে আমি পণ্ডিত অসিত দে সাহেব, যিনি ইন্দোর কিরানা ঘরানায় খেয়াল শিখেছেন, উস্তাদ আমির খাঁ সাহেবের শিষ্য পণ্ডিত অমরনাথজির কাছ থেকে দিল্লিতে বহু বছর উনি শিখেছেন। ওনার কাছ থেকে আমার তালিম হয়েছে খেয়ালে। সুজিত মুস্তফা আমার গুরু, ওনার কাছ থেকেও তালিম হয়েছে। তারপরে রবীন্দ্রসঙ্গীতে অদিতি মহসিন, অত্যন্ত বিখ্যাত শিল্পী, ওনার কাছ থেকে আমার রবীন্দ্রসঙ্গীতের তালিম হচ্ছে। এখনো আমি আসলে মানে প্রাণের টানে মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীত শিখি। দিদির সঙ্গে, দিদি তো অত্যন্ত ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে যখনই অনলাইনে একটু সময় পান একটা দুটো গান আমি তুলে নিই, ধ্রুপদাঙ্গের গান, ইভেন কখনো কখনো প্রচলিত কিছু গান, সেইগুলো আসলে আমার খুব ভালো লাগে। কারণ একেবারেই রবীন্দ্রসঙ্গীত এবং আমাদের যে ইভেন ফোক মিউজিক, ভালো ভালো লালনের গানগুলো, সেগুলো আমার হৃদয়ের খুব কাছে। আমি একটু আপনার কথার ভেতরে ইন্টারাপ্ট করছি। জি, আমরা এখন কি একটা গান শুনতে পারি আপনার কণ্ঠ থেকে? ধ্রুপদের গান শোনানো যায় অল্প করে, প্লিজ। আমি শোনাচ্ছি। নিশ্চয়ই। शंभो हर रे गंगाधर रे, शंभो हर रे
गंगाधर रे प्राण तेजन मणि चिंतामणि कल्प वृक्ष काम तेजन मणि चिंतामणि कल्प वृक्ष कामधेनु काम सपूरन कर रे शंभु हर रे गंगाधर रे शंभु हर रे गंगाधर रे करवर त्रिशूल त्रिलोचन रे करवर त्रिशूल त्रिलोचन रे मान मतंगकारी कटियंबर रे नीलकंठ भस्म अंगाभूषण रे मणिगण मुकुट माला कर त्रिशूल धर रे शंभु हर रे गंगाधर रे शंभु हर रे गंगाधर रे शंभु हर रे शंभु हर रे हर रे हर रे शंभु हर रे शंभु हर रे गंगाधर रे गंगाधर रे शंभु हर रे गंगाधर रे गंगाधर गंगाधर शंभु हर रे हे गंगाधर रे शंभु हर रे गंगाधर रे गंगाधर रे शंभु हर रे हर रे हर रे शंभु हर रे गंगाधर रे शंभु हर रे शंभु हर रे शंभु हर रे गंगाधर रे ধন্যবাদ নিলয় হাসান। আমি একটু চাইবো গানটির পর্ব বা কোন রাগের উপরে গানটি, এটা যদি আমাদের দর্শকদের আপনি একটু বলেন, বা গানের কথা সম্পর্কে, বা কি ভাবের এই গানটা, তাহলে আমরা কানেক্টেড হতে পারবো সহজে। এই গানটি এটি একটি কম্পোজিশন, বন্দিশ বলে। রাগটা ছিল ভীমপালাসি, রাগ ভীমপালাসি। সেটি এই সময়েরই রাগ, ঠিক এই অপরাহ্নে, মানে সেই সময়ের রাগ। এবং বন্দিশটি আমাদের ঘরানার নয়, ডাগর ঘরানার নয়। বন্দিশটি হলো দরভাঙ্গা ঘরানা বলে একটি ঘরানা আছে, যেটা বিহার অঞ্চলের থেকেই, মূলত দরভাঙ্গা বিহারেরই অন্তর্গত একটি জেলা। তো দরভাঙ্গা ঘরানা বলে একটি ঘরানা আছে, সেই ঘরানার একটি বন্দিশ। শম্ভু হরারে গঙ্গাধরারে কামতে জনমণি চিন্তামণি কল্প বৃক্ষ কামধেনু কামস পূর্ণ কররে। এটি মূলত শিবকে নিয়ে রচনাটি। শম্ভু ধরারে গঙ্গা হারারে, শম্ভু হারারে গঙ্গা ধারারে, শিবকে নিয়ে মূলত এই রচনাটি। ধ্রুপদ গান এর বন্দিশ কিংবা ম্যাক্সিমাম কথাগুলো সবসময় বিভিন্ন দেব দেবীকে নিয়ে, কিংবা আল্লাহ, মোহাম্মদ, বিভিন্ন পীর পয়গম্বর, এদের নিয়েই মূলত রচনাগুলো হতো আর কি। কিংবা এটি যখন বলতে পারবো আমরা আধ্যাত্মিক চেতনার একটি গান, একদমই। এবং পরবর্তীতে এটি যখন কোর্ট মিউজিক হিসাবে জনপ্রিয় হলো, তো সেই সময় বিভিন্ন রাজা বাদশাহ তাদের গুণকীর্তন, তাদের মাহাত্ম্য, এই ব্যাপারগুলো এই রচনায় স্থান পেয়েছে। আচ্ছা আচ্ছা, আমি এখন জানতে চাইবো আপনার কাছে যে ধ্রুপদ সঙ্গীত এই বিষয়টা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিভাবে এগিয়ে যেতে চান আপনি এই অঙ্গনে? দেখুন, ধ্রুপদ গান অত্যন্ত বিস্তর একটি বিষয়। এখনো আমার মনে হয় আমি সেই মহাসমুদ্রের তীরেই দাঁড়িয়ে আছি। ওই মাঝে মাঝে একটা দুটো ঢেউ আসছে,
সেই ঢেউয়ের জলের ছেটা লাগছে কিছুটা, তো যতটুকু ছেটা লাগছে ততটুকুই গাইছি, সেটাই মনে হচ্ছে। তো পুরোপুরি সেই সাধনার মহাসমুদ্রে অবগাহনের ইচ্ছে আছে, আরো অনেক কিছু জানবার, আরো গভীর থেকে গানটিকে বুঝবার, এবং আহ, আহ, এই গানের যে রহস্য, এই গানের রহস্য মানে সুরের যে প্রকৃত রহস্য, স্বরের যে প্রকৃত রহস্য, তানপুরার সঙ্গে গাওয়া এর মানে কি, কেন তানপুরা যন্ত্রটির কি বিশেষত্ব, কি এর গুরুত্ব, তো এই ব্যাপারগুলো নিয়ে আরো গভীরে কি করে যাওয়া যায় নিজে, এবং সেই সঙ্গে এমন কিছু মৌলিক রিসার্চ করবার ইচ্ছে আছে যাতে করে সাধারণ মানুষ কিংবা সঙ্গীত পিপাসু, সঙ্গীতের যারা ছাত্র, যারা সঙ্গীত অনুরাগী, তারা এই ব্যাপারগুলো থেকে কি করে বেনিফিটেড হতে পারবে, উপকার পেতে পারবে, তো সেরকম কিছু ফান্ডামেন্টাল রিসার্চ করবার ইচ্ছে আছে এই। আর ধ্রুপদ গান যেহেতু একটি এটি একটি অ্যাবস্ট্রাক্ট, অত্যন্ত অ্যাবস্ট্রাক্ট একটি সঙ্গীত, আমি যে কম্পোজিশনটা গাইলাম মূলত কম্পোজিশনের সময় একটা আমাদের ঘরানাতে, ডাগার ঘরানাতে একটা টোটাল ধ্রুপদ রিসাইটাল যদি 1 ঘন্টা হয়, তো কম্পোজিশনের সময় ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট। তো বাকি পুরোটা সময় আলাপ, যেটা অত্যন্ত নৈর্ব্যক্তিক এবং অ্যাবস্ট্রাক্ট একটি সাবজেক্ট, তো সেই সাবজেক্ট নিয়ে আমাদের ঘরানায় অত্যন্ত গভীরভাবে সেটাকে দেখা হয়েছে, সেটা নিয়ে বড় বড় সঙ্গীতবেত্তা, মুনি ঋষিরা ভেবেছেন। তো সেই অ্যাবস্ট্রাক্ট ফান্ডামেন্টাল যেই বিষয়টা, সেইটাকে নিয়েই আরো কি করে সেইটার সঙ্গে অন্যান্য সঙ্গীত ধারার সঙ্গে কোলাবোরেট করা যায়। যেমন আমি দেখেছি পাশ্চাত্যের জ্যাজ মিউজিক যেইটে, সেইটে অনেকটা আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, যেটা একেবারে ইম্প্রোভাইজেশনের উপর ভিত্তি করে এটার বুনিয়াদ, মানে কোনো প্রিস্ক্রিপ্ট মিউজিক নয়, কোনো লেখা নেই কখন কোন স্বর, কখন কোন ফ্রেজ, এটা পুরোপুরি একটি এই মুহূর্তে, এই সময় এবং স্থান, সেইটির ভিত্তিতে কি ভাব, এবং সেইটার সঙ্গে রাগের একটি মিশ্রণ, তানপুরের একটি মিশ্রণ, তো একদমই উপস্থিত মুহূর্ত থেকে উদ্ভূত একটি শিল্পের প্রকাশ আমাদের ভারতের শাস্ত্রীয় সঙ্গীত। পশ্চিমা জ্যাজ মিউজিকটা অনেকটা এটার সঙ্গে সম্পর্কিত। তো কি করে অত্যন্ত কেয়ারফুলি, কারণ এই সঙ্গীতের প্রতি পুরোপুরি জাস্টিস করে, এই সঙ্গীতের গাম্ভীর্য এবং গম্ভীরতা, সেটার মূল যেই মেসেজ, বার্তা, সেইটাকে অক্ষুণ্ণ রেখে কি করে অন্যান্য সঙ্গীত ধারাগুলোর সঙ্গেও একটু কমিউনিকেট করা যায়, একটা মিউচুয়াল ডায়ালগে আসা যায়, তো সেই ব্যাপারটা সম্পর্কে আমার একটা ইন্টারেস্ট আছে, সেইটা নিয়ে কাজ করবার ইচ্ছে আছে। আরেকটি বিষয় নিয়ে কাজ করবার ইচ্ছে আছে, সেটা একটু উচ্চাভিলাষও বলা যেতে পারে। সেইটা হলো, আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম এবং বিজ্ঞান নিয়ে আমার এখনো যথেষ্ট আগ্রহ আছে। মিউজিক এবং নিউরোসায়েন্স, এই দুটো বিষয় নিয়ে, বিশেষ করে ধ্রুপদ on the perspective of neuroscience, how this can be approached. So that is also one of my major fields of interest. পশ্চিমে এখন অনেক বড় বড় নিউরোসায়েন্টিস্ট মিউজিককে নিয়ে ভাবছেন তাদের নিজস্ব পার্সপেক্টিভ থেকে, নিউরোসায়েন্টিফিক পার্সপেক্টিভ থেকে, যে কেন মিউজিক আমাদের ভালো লাগে। হ্যাঁ, এজন্য তো আমরা দেখেছি যে মিউজিক থেরাপি বিষয়টাও আছে, আমি যদি ভুল না করি। একদম, মিউজিক থেরাপি একটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, পশ্চিমের রিসার্চের একটি সাবজেক্ট। সেই সঙ্গে মিউজিককে নিউরোসায়েন্টিফিক একটা পার্সপেক্টিভ থেকে দেখা, যে কেন আমাদের একটা সুর ভাল লাগছে, সেইটার কি ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক কি ব্যাখ্যা হতে পারে, কি কি হরমোন সিক্রেশন হচ্ছে আমাদের সঙ্গে, কিংবা আমাদের মস্তিষ্কের নিউরনগুলো ঠিক কিরকম আচরণ করছে, এবং কোন ধরনের সঙ্গীত কিংবা কোন ধরনের শব্দগুলো আমাদের মধ্যে একটা ইরিটেশন তৈরি করছে, আমাদের ভালো লাগছে না শুনতে, কিংবা কেমন ধরনের সঙ্গীত শুনলে আমাদের ভালো লাগছে, এবং এই ভালো লাগাগুলোর মধ্যে আবার কোনো ক্রাইটেরিয়া আছে কি না। যেমন অনেকে সঙ্গীত শুনে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন,
মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েন, ট্রান্স মিউজিক যেটাকে বলে। তো সেইটার সঙ্গে আমাদের যে মানে নিউরোলজিক্যাল নিউরোকেমিক্যাল গত কি ব্যাপার স্যাপার আছে সের মধ্যে, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো, কোন মিউজিক আমাদের স্বাস্থ্যের জন্য বেনিফিশিয়াল, কোন কোন মিউজিক নয়, কিংবা আদৌ এমন কোন সঙ্গীত কি আছে যেটা আমাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে, এমন কোন সঙ্গীত কি আছে যেটা স্বাস্থ্যের উপর একটি পজিটিভ প্রতিক্রিয়া ফেলতে পারে। তো এই ব্যাপারগুলো নিয়ে ধ্রুপদের পার্সপেক্টিভ থেকে আমার একটা কোনো একটা রিসার্চের সঙ্গে যুক্ত হওয়ার একটা ইচ্ছে আছে। খুব ভালো নিলয় আহসান, আপনি তো ধ্রুপদ সঙ্গীতের সাথে সাথে এখন শিখছেন, আগ্রহের জন্যই রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন। তো এখন আমরা আপনার কণ্ঠে অবশ্যই একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইবো। ঠিক আছে, এটা আমার করা ঠিক হবে কিনা আমি জানি না, কারণ আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী নই একেবারেই। ওই প্রাণের টানেই গুনগুন করা হয়। রবীন্দ্রনাথ ধ্রুপদ দ্বারা অনেক প্রভাবিত ছিলেন, ধ্রুপদকে অত্যন্ত ওপরে রেখেছেন। ওনার প্রচুর ধ্রুপদ ভাঙা গান আছে। বাণী তব ধায় আড়ানাথ একটি গান আছে, প্রথম আদি তব শক্তি আদি বসন্ত একটি গান আছে, নূতন প্রাণ দাও হে আরেকটি গান আছে। অনেক সংখ্যক ধ্রুপদ ভাঙা গান ওনার আছে। জি, তাহলে আমরা একটি গান শুনে ফেলি এখন। ঠিক আছে, আমি পপুলারই একটি গান গাইছি, সেটা তীব্র তালের, ধ্রুপদের দ্বারা প্রভাবিত। পুরোটাই গাইতে হবে। পুরোটাই গাইছি। জি, ক্যারি অন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরবদান, নিজের কেবলি করে অপমান, নিজের করিতে গৌরবদান, নিজের কেবলি করে অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরে পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করে প্রচার, আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে
ডুবাও চোখের জলে আমার, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ধন্যবাদ নিলয় আহসান। আমরা এখন আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো পরিবেশনা করছেন বা গান চর্চা করছেন দেশের বাইরে এবং দেশের ভেতরে, তো আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ধ্রুপদী সঙ্গীতের ব্যাপ্তি কতটা বলে আপনি মনে করেন, এবং আগ্রহের জায়গা থেকে দর্শক এটাকে কতটা পছন্দ করে? দেখুন, আন্তর্জাতিক অঙ্গনে ধ্রুপদ গানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে আমি বলবো। ধ্রুপদ গানটা ঝিমিয়ে পড়েছিল একটু বলা যায় 60, 70, 80-র দশকে কিছুটা। অন্যান্য যে সঙ্গীত ধারাগুলো ছিল, খেয়াল, ঠুমরি, গজল, ইভেন বলিউড মিউজিকও যথেষ্ট, আমাদের ফিল্ম মিউজিক, শুধু বলিউড নয়, ভারতীয় সাবকন্টিনেন্টের ফিল্ম মিউজিকও যথেষ্ট একটা জনপ্রিয়তার জায়গায় চলে যায়। তো সে সমস্ত কারণে যেহেতু ধ্রুপদ সবসময়ই একটি অন্তর্মুখীন সঙ্গীত হিসেবেই এইটাকে করা হতো, শোনা হতো এবং ভাবা হতো। তো সেই অন্তর্মুখীনতার কারণে কোথাও যেন একটা ওই কমার্শিয়ালাইজেশন কিংবা যবে থেকে আমাদের মিডল ক্লাস কিংবা লোয়ার মিডল ক্লাস এরাও শাস্ত্রীয় সঙ্গীতের ধারায় পরিচিত হতে শুরু করলেন পুরো ভারতীয় উপমহাদেশে, তবে থেকে ধ্রুপদ গানের প্রচলিতটা মানে জনপ্রিয়তাটা কোথাও একটা একটু একটু খামতিতে পড়েছিল বেশ কিছুটা সময়, আমি বলবো 70-80-র দশকে প্রধানত। তো এর পরবর্তীতে আমার গুরুজি পণ্ডিত রমাকান্ত এবং উমাকান্ত গুন্ডেচা ব্রাদার্স, অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত ওয়েল রেসপেক্টেড মিউজিশিয়ানস অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর দেয়ার কন্ট্রিবিউশন টু ধ্রুপদ। তো ওনাদের যারা গুরু ছিলেন ওস্তাদ জিয়া ফরিদউদ্দিন এবং জিয়া মহিউদ্দিন ডাগর, তো ওনারা প্রচুর ছাত্র তৈরি করেছেন ধ্রুপদ গানের। পণ্ডিত উদয় ভাওয়ালকার অত্যন্ত আরেকজন জনপ্রিয় এবং বিশ্বনন্দিত ধ্রুপদ শিল্পী, উনিও দেশ বিদেশে ধ্রুপদ গানের প্রচার এবং প্রসারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবং এর পরের জেনারেশনে আমরা তো আমাদের ওপরও সেই দায়িত্বটি অনেকটাই বর্তায় যে কি করে শুধুমাত্র এইটিকে একটি সাধনার বিষয় হিসাবে না রেখে দিন দিন মানুষকে এর সঙ্গে কি করে আরো পরিচিত করা যায়, এবং শুধুমাত্র আমাদের এখানকার মানুষ নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এখানকার মানুষ নয়, ইউরোপ, আমেরিকাতেও কি করে এটিকে ছড়িয়ে দেওয়া যায়। কারণ ধ্রুপদ মিউজিক শুধুমাত্র এটি ভারতের সম্পদ নয়, এটি বাংলাদেশের, পাকিস্তানের সম্পদ নয়, এটি পুরো বিশ্বের একটি সম্পদ। কারণ ধ্রুপদ ধ্বনিকে এবং নাদকে ব্যাখ্যা করবার চেষ্টা করে। একটি আওয়াজ কি করে সেইটাতে সাংগীতিক গুণাবলী কি করে অ্যাবজর্ব হতে পারে, সেই বিষয়টা, সেইটার কি ব্যাখ্যা, কি কি ক্রাইটেরিয়াগুলো মেনটেন করলে যে কোনো একটি শব্দ সাংগীতিক গুণ অর্জন করতে পারে, তো এই ব্যাপারটিতে ধ্রুপদ কাজ করে। এই জন্য প্রচুর সংখ্যক ইউরোপিয়ান বড় বড় মিউজিশিয়ান দিনের পর দিন, যুগের পর যুগ ধরে এরা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে, ধ্রুপদ সম্পর্কে বিশেষ করে এরা আগ্রহান্বিত হয়েছেন, আমাদের এখানে এসছেন, রিসার্চ করেছেন এবং পরবর্তীতে অনেক বড় বড় মিউজিশিয়ানকে ইউরোপে নিয়ে গিয়েছেন, সিনিয়র ডাগর ব্রাদার্সকে নিয়ে গিয়েছেন, জুনিয়র ডাগর ব্রাদার্স, ইভেন আমার গুরুজি গুন্ডেচা ব্রাদার্স, এরা প্রচুর ইউরোপ আমেরিকাতে ট্যুর করতেন। এবং আমারও, ওনাদের তো বটেই, আমারও প্রচুর সংখ্যক স্টুডেন্ট আছে যারা ইউরোপীয়, একেবারেই অবাঙালি, অভারতীয়, হয়তো এদের বলার উচ্চারণ ঠিক নয়, কিন্তু ওই অ্যাবস্ট্রাক্ট যেই ব্যাপারটা আমি বললাম ধ্রুপদ গানের, সেই ব্যাপারটাতে এরা এতটাই ইন্টারেস্টেড যে ওরা চলে আসে এখানে শিখতে। অনেকে আছে অনলাইনে শেখে যারা সামনাসামনি আসতে পারে না। আমেরিকাতেও প্রচুর ছাত্রছাত্রী আছে, প্রচুর আগ্রহী লোক আছে। তো আমি বলবো ধ্রুপদ গান
কোথাও একটা কমার্শিয়ালি কিংবা জনপ্রিয়তার দিক দিয়ে মাঝখানে একটু ঝিমিয়ে পড়লেও আবার তার নবজাগরণ শুরু হয়েছে এবং আবার সে ডানা মেলতে শুরু করেছে শাস্ত্রীয় সঙ্গীতের মুক্ত আকাশে। আশা করছি যে ধ্রুপদ গানের ব্যাপ্তি যেমনটা আপনি বলছেন তেমনি ভাবে এগিয়ে যাবে। আমরা সবাই অল্পতার কারণে আজকে অনুষ্ঠানের ইতি টানতে হচ্ছে আমাদের। আমি শেষে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, যারা এতক্ষণ শ্রোতা বন্ধুরা আমাদেরকে শুনছিলেন, ধ্রুপদ গান উপভোগ করছিলেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলবার, সেইটা হলো যে কোনো ধরনের সঙ্গীতই একই কথা বলে। দেখুন, স্বর সকল সঙ্গীতেই আছে, সুর সকল সঙ্গীতে আছে, শ্রুতি যেইটে সেটাও সকল সঙ্গীতে আছে। যদিও ধ্রুপদে বিশেষ করে আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সকল ধারার মধ্যে ধ্রুপদে শ্রুতি ব্যাপারটি নিয়ে অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করা হয়, কিন্তু এই শ্রুতি কিন্তু সর্বত্র বিরাজমান। শ্রুতি ছাড়া, স্বর ছাড়া, সুর ছাড়া কোনো সঙ্গীতই হতে পারে না। তো যে কোনো সঙ্গীতই আপনারা শুনবেন, তার আনন্দ নেবেন। এবং সেই সঙ্গে একটি জিনিস আমি বলবো সকলের মাথায় রাখা উচিত, যে যে কোনো মিউজিকই আমরা শোনার সঙ্গে সঙ্গেই যেন আমরা সেইটাকে ভুলে না যাই। মানে একটা এন্টারটেইনিং এর ব্যাপার তো আছেই, আমি মোটেই সেটাকে নাকচ করব না। অনেকে বলেন যে সঙ্গীত একেবারেই আনন্দ, এই এন্টারটেইনমেন্টের বিষয় নয়, সেই কথাটি ঠিক নয়। এবং একই সঙ্গে সঙ্গীত কিংবা যে কোনো শিল্প একেবারেই শুধুমাত্র নিছক এন্টারটেইনমেন্ট, মিউজিক ইজ অনলি ফর এন্টারটেইনমেন্ট, দ্যাট ইজ অলসো রং। সো বোথ দিস এক্সট্রিম polar stand points, these are both not right, because কারণটা হলো এই দুটো স্ট্যান্ড পয়েন্টেই বিশাল বড় সংখ্যক একটি কমিউনিটিকে কিংবা একটি জনগোষ্ঠীকে আমরা কিন্তু আলাদা করে দিচ্ছি। আমরা যখন বলছি না, সঙ্গীত শুধু সাধনার বিষয়, শুধু এর মধ্যে দিয়ে ভগবানের দর্শন, ঈশ্বর আল্লাহর দর্শন কিংবা এর মধ্যে দিয়ে নির্বাণে পৌঁছানো, শুধুমাত্র সেইটা করলে অনেক বড় সংখ্যক একটি জনগোষ্ঠী কিন্তু, সাধারণ মানুষ কিন্তু সেটার থেকে কাট হয়ে যাচ্ছে, ওরা কিন্তু আর কানেক্ট করতে পারছে না। ঠিক সেই সঙ্গে আবার কিছু এক ধারার, এক্সট্রিম ধারার বিশ্বাস যেটা হলো এটা শুধুমাত্রই আনন্দ, মানে গান শোনো, সেটাতে একটু আনন্দ নাও, একটু হাত পা নাড়াও, একটু মাথা ঝাঁকাও, অতটুকুতেই এর সমাপ্তি, সেইটাও ঠিক নয়। তো কোথাও একটা আমার মনে হয় আপনারা যারা শ্রোতা আছেন, কিংবা আমি সকল শ্রোতার উদ্দেশ্যেই বলছি, শাস্ত্রীয় শ্রোতা যারা আছেন তারা তো অলরেডি জানেন কি করে শাস্ত্রীয় সঙ্গীত শুনতে হয়, কি করে এর আনন্দ নিতে হয়। সকল শ্রোতার উদ্দেশ্যে আমি বলবো যে কোনো গান শোনার পরে একটু নিজেকে প্রশ্ন করবেন যে এই সঙ্গীতটির আমার জীবনে এর কি প্রভাব পড়বে। আমি এই গানটা এখন শুনলাম, তো এই গানটি আমার প্রাত্যহিক জীবনে ঠিক কি প্রভাব ফেলছে, আদৌ ফেলছে কি না, ফেললে কিরকম প্রভাব ফেলছে। আপনি এই গানটি শুনে আপনার পরবর্তী কাজে আপনি কি আনন্দ বোধ করছেন কিনা, আপনার ভালো লাগছে কিনা, কিংবা আপনার ইরিটেশন ফিল হচ্ছে কিনা। আপনি ধ্রুপদ গান শোনার পরে আপনি যখন বাইরে যাচ্ছেন, মানুষের সঙ্গে আপনি কিরম ভাবে কথা বলছেন। হ্যাঁ, এরম হলো যে আপনি ধ্রুপদ গান শুনে সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলেন এবং একজন রিক্সাওয়ালার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করলেন, কিংবা যে কোনো গান শুনে আপনার এই ব্যাপারটি হলো, তখন আপনি নিজেকে প্রশ্ন করুন। সেলফ রিফ্লেকশন বলা হয় এটাকে, সেলফ ইন্ট্রোস্পেকশন বলা হয়। যে কোনো সাধনার, যে কোনো ধারার শিল্পচর্চা হোক কিংবা যোগ সাধনা হোক, যে কোনো সাধনায় এই সেলফ ইন্ট্রোস্পেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আপনার প্র্যাকটিস আপনার জীবনে ঠিক কীরকম প্রভাব ফেলছে। তো সেই রকমভাবে মানুষ যদি নিজেকে প্রশ্ন করা শুরু করে যে আমি আজকে এই ধ্রুপদ গানটা শুনলাম এবং এরপরে আমি আমার নিজের কাজে মনোযোগ দিতে পারলাম। একজন ছাত্র যদি দেখে যে আমার পড়াশোনায় হঠাৎ করে আমি দেখছি যে কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে, ভালো করে মানে সলভ করতে পারছি প্রবলেমগুলো, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। আবার এমন একটা হলো যে এমন একটা গান শুনলাম যে পরে গিয়ে আমি একজন মানুষের সঙ্গে অকারণেই একটা খারাপ ব্যবহার করে ফেললাম, কিংবা কোনো একটা কারণে যেখানে আমার রাগ হবার নয়, আমি অনেকটা ইললজিক্যালি রাগ হয়ে গেলাম কারো ওপর।
হ্যাঁ, কিংবা এমন একটা কাজ আমি করে বসলাম যেটার জন্য আমার রিগ্রেট করতে হলো। তো সেইটার পেছনের একটা কারণ কিন্তু হতে পারে আপনি যেই মিউজিকটা শুনেছেন। তো এরকম সেলফ রিফ্লেক্টিভ এবং সেলফ ইন্ট্রোস্পেক্টিভ একটা পার্সপেক্টিভ থেকে যদি সবাই গান বাজনা শোনেন, তাহলে আমি বলবো অনেকটাই সকলের পক্ষেই বোঝা সম্ভব যে সঙ্গীতের আসল ব্যাপারটা কি, এইটা মানুষের জীবনে ঠিক কি কি জিনিস অ্যাড করতে পারে একদম। এবং নিলয় এইটা হাসান, মানুষের আপনার কথাগুলোর সাথে আমিও সম্পৃক্ততা যোগ করছি আরো একটা কথা, যে হ্যাঁ, গান শুনুন, প্রতিটি গান শুনুন এবং জীবনের সাথে তার কতটা সম্পর্ক আছে সেটা উপলব্ধি করুন। একদম নিলয় আহসান জীবনের আজকের সঙ্গে। এবং আয়োজনে আরেকটি কথা আমি বলে নিই, জি জি শুধু জি জীবন নয়, জীবন এবং প্রকৃতি, হুম হুম প্রকৃতির মধ্যে গান শোনাটা খুব গুরুত্বপূর্ণ। আমি আজকে একটা গান শুনছি, আহ, কিন্তু সেটার সঙ্গে প্রকৃতির কোনো সম্পর্ক নেই, সেটা দ্যাটস আ প্রবলেমেটিক থিং। যে কোনো গান হতে পারে, রক মিউজিক হতে পারে, আপনার পপ হতে পারে, মেটাল হতে পারে, যাই হতে পারে, ধ্রুপদ হতে পারে, খেয়াল হতে পারে, রবীন্দ্র নজরুল, কিন্তু সেটার সঙ্গে হুম হুম, প্রকৃতির কি সম্পর্ক, প্রকৃতি আমার গানটা নিচ্ছে কিনা, সেটা জি। খুব গুরুত্বপূর্ণ। এই ধন্যবাদ নিলয় হাসান, আমাদের অনুষ্ঠানে আজকে যুক্ত হওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গান চর্চার সাথে অনেক আছেন, ধন্যবাদ। গানের সাথেই থাকবেন। খোদা আপনাকে হাফেজ। অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। দর্শকদেরও আমার ধন্যবাদ। কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী আয়োজনগুলো দেখার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে www.সংবাদপ্রকাশ.com এ এবং বিশেষ এই আয়োজনগুলো দেখতে অবশ্যই চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।